খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 4 তারিখ শুক্রবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতে এই হেডলাইন্স। মমতাকে হারাতে হবে, ভাইপোকে জেলে পড়তে হবে। 26-এর লড়াইয়ের জন্য শপথ গ্রহণ শুভেন্দু অধিকারীর। সভাপতি পদে বসেই শ্রমিকের মুখে তৃণমূল সাংসদের বাবার নাম। ভাষণ দিতে গিয়ে একই বললেন, তোলপাড় রাজ্যের রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় উস্কানি, সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার। চাকরি ছেড়ে দেব, তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন চাপড়া কলেজের অধ্যক্ষ। কসবাকাণ্ডের জের, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি শিলিগুড়ির কলেজগুলোতে। সিদ্দিকুল্লাহকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান দলেরও একাংশের, মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। হাতে ডুগডুগি, মুখে মহাদেব। রাজ্য সভাপতির বদলের পর অন্য মেজাজে দিলীপ ঘোষ। আসছে বিস্তারিত খবরে। 26-এর নির্বাচনে হিন্দু ভোটকে একত্রিত করে সরাতে হবে তৃণমূল সরকারকে। বৃহস্পতিবার শ্রমিক ভট্টাচার্যের সম্বর্ধনা সভা থেকে শপথ গ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা হলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে সভামঞ্চ থেকে আসন্ন ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন শুভেন্দু। মমতাকে হারিয়ে ভাইপোকে জেলে ভরার শপথও গ্রহণ করলেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। আর সেই লড়াইয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে তা এদিনই তিনি বলে দিলেন দলীয় কর্মীদের। শুভেন্দু অধিকারীর মতে, আর 4-5% ভোট বিজেপির খাতায় ঢুকলেই ক্ষমতা হাতে আসতে কেউ ঢুকতে পারবে না। কিভাবে এগোতে হবে লড়াইয়ের কৌশল বলে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু আরও বলেন, শুধুমাত্র কলকাতাকে কেন্দ্র করে ভোট প্রচার করলে হবে না। দীঘা থেকে দার্জিলিং, রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে দিতে হবে বিজেপির বার্তা। একই সঙ্গে বুথ রোহিঙ্গা মুক্ত রাখার নির্দেশ দেন শুভেন্দু। তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে তাতে আশা করা যায় যা অতীতে হয়েছে তা ভবিষ্যতে আর হবে না। তার কথায়, এই সরকারের আমলে দিদি, বোন, মা, কন্যা কেউ সুরক্ষিত নন। আমরা মালদা দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, মহেশতলা দেখেছি। মমতা তারাও হিন্দু বাঁচাও। হিন্দু ভোটকে একত্রিত করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কালীগঞ্জে যদি 70% হিন্দু বিজেপিকে ভোট দেয় তাহলে বাংলায় 70% হিন্দু পদ্মফুল ভোট দেবে না কেন? কপাল আর সোশ্যাল মিডিয়ার ভরসায় বসে থাকলে চলবে না, আমাদের বাড়ি বাড়ি যেতে হবে। শ্রমিক ভট্টাচার্যের সম্বর্ধনা সবার শপথ হোক, মমতাকে হারাতে হবে, ভাইপোকে জেলে পড়তে হবে। কলকাতার সায়েন্স সিটির মঞ্চে বৃহস্পতিবার ছিল নতুন অধ্যায়ের সূচনা। সেদিনই প্রথমবার রাজ্যে বিজেপি সভাপতি হিসাবে ভাষণ দিলেন শ্রমিক ভট্টাচার্য। আর সেই ভাষণের মধ্যে উঠে এলো এক বিস্মিত নাম, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়। বাংলার রাজনীতির ইতিহাসে প্রায় বিস্মিত সেই ব্যক্তিকে স্মরণ করে শ্রমিক প্রশ্ন তোলেন, ওর নাম আমাদের পাঠ্যপুস্তকে নেই কেন? শ্রমিক ভট্টাচার্য বলেন, মালদার বিবদমান জমিদারকে একত্র করে কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে নিয়ে এসেছিলেন শিবেন্দু শেখর রায়। তারপরে তৈরি হয় বাংলার অন্তর্ভুক্তির রূপরেখা। রাজ্য গঠনের ইতিহাসে এমন একজন ব্যক্তিত্বের নাম আজকের প্রজন্ম জানেই না বলে দুঃখ প্রকাশ করলেন তিনি। তার অভিযোগ, শিবেন্দু শেখরের ইতিহাস অন্য কেউ দখল করে বসে আছে, ওর অবদানকে মুছে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে শ্রমিক ভট্টাচার্যের জ্ঞান বরাবরই পরিচিত মহলে প্রশংসিত। এদিন সেই পাণ্ডিত্যপূর্ণ ভাষণের মধ্যে শ্যামাপ্রসাদের রাজনৈতিক লড়াই, ভারতীয় জনসংঘের ইতিহাসের পাশাপাশি উঠে এলো এমন নাম যা আজ আর উচ্চারিত হয় না। নামের পাশে কোনো দলীয় পরিচয় না জুড়ে ইতিহাসের ন্যায় বিচার চেয়ে শিবেন্দু শেখর রায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান রাখলেন বিজেপির নতুন সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ইদানিং উস্কানিমূলক বিভ্রান্তির পোস্টের সংখ্যা বাড়ছে, আর তাতে সমাজের বিভিন্ন শ্রেণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা সামাজিক সম্মানহানির মুখে পড়ছেন। এসব রুখতে দরকার কড়া সাইবার আইন, যা প্রয়োগ করে সাইবার অপরাধীদের কড়া শাস্তি দিতে হবে। এই আবেদন জানিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কড়া আইন প্রণয়নই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন তিনি। সম্প্রতি সাইবার জালিয়াতদের পাতা ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়ার ঘটনা ঘটেছে আকছার। কখনো আর্থিকভাবে প্রতারিত, কখনো আবার সামাজিক সম্মানহানি কিংবা প্রেমের হাতছানি দিয়ে বিভিন্ন বয়সী মহিলা পুরুষকে প্রতারণা। সাইবার থানায় ভুয়ো এমন অভিযোগ জমা পড়ে
রয়েছে সেসব কানে এসেছে মুখ্যমন্ত্রীর, তা নিয়ে তিনি উদ্বেগ। এছাড়াও কোনো ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা প্রচার চলছে অনেক সময় দেখা যাচ্ছে তা ঘটনা বহির্ভূত, অতিরঞ্জিত। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় এ ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সতর্ক করতে হচ্ছে পুলিশকেও। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের একটা বড় অংশ ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকেন না, সেই কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই সচেতনতা প্রচারও দরকার বলে মনে করছেন তিনি। সেই সমস্ত নমুনার কথা চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বৃহস্পতিবার লেখা চিঠিতে তার আবেদন, এসব রুখতে কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তেমন হলে আইনসভা এতে হস্তক্ষেপ করুক, নির্দিষ্ট পদ্ধতি মেনে নতুন আইন প্রণয়ন হোক, কিংবা যেসব আইন রয়েছে তার সংশোধন করার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। নদিয়ার চাপড়ার দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গা ও রাস্তার পাশে জঙ্গল সাফাই করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। গাছ যাতে ধ্বংস না হয় সেই জন্য ওই অধ্যক্ষ সেই সব জায়গায় সকলকে সচেতন করতে বোর্ড লাগিয়েছিলেন। সেই বোর্ডগুলোকে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু বোর্ড ভেঙেই শান্ত হলেন না, কলেজের অধ্যক্ষকে বেধড়ক মার তৃণমূল কর্মী দাদার। আতঙ্কে চাকরি ছাড়তে চাইছেন ওই অধ্যক্ষ। সকলের সামনে সেই ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নদিয়ার চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না বলে দাবি করেছেন স্বয়ং অধ্যক্ষ। গত 2021 সালে সুভাষিস পাণ্ডে চাপড়া কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তিনি মূলত কীটপতঙ্গ রক্ষা, তাদের বংশবিস্তার এবং কৃষিকাজের ফলন বৃদ্ধি নিয়ে গবেষণা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গোটা দেশ জুড়ে তিনি কাজ করেছেন। প্রায় 5 বছরের বেশি সময় ধরে চাপড়ায় কর্মরত। ওই এলাকাতে যাতে কীটপতঙ্গ অবলুপ্ত না হয় সেই কাজ চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ, আর তাতেই নাকি বাদ সেধেছে অনেকে। জানা গিয়েছে চাপড়া দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গা ও রাস্তার পাশে নয়াঞ্জলির ধারে ঝোপ জঙ্গল সাফাই করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। অধ্যক্ষ সেই সব জায়গায় পরিবেশ রক্ষার জন্য সচেতন করতে বোর্ড লাগিয়েছিলেন। সেই বোর্ডগুলিকে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে বুধবার তিনি নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে বোর্ডগুলি মেরামতি করতে যান। তখন ওই এক ব্যক্তি তাকে প্রশ্ন করে কার অনুমতি নিয়ে বোর্ড লাগাচ্ছেন তিনি। এরপরে নিরাপত্তা রক্ষীর সামনে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ অধ্যক্ষর। উত্তরে অজয় ঘোষ বলেন, সেই সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না। সেখানে যদি নিজের বাবাও থাকতো আমি তাকেও মারতাম। আমি উত্তেজনার বশে এই কাজ করেছি। অধ্যক্ষর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই ঘটনায় এখনো অভিযুক্ত অধরা। কসবাকাণ্ডের জের, নিরাপত্তায় বাড়তি নজর শিলিগুড়ির কলেজগুলোর। এবার সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে যেখানে নেই সেখানে কলেজের প্রতিটি ক্লাসে প্রত্যেকটি কোণায় বসানো হবে ক্যামেরা। যে কলেজগুলোতে ইতিমধ্যে ক্যামেরা রয়েছে সেগুলো আপডেট করা হচ্ছে। কসবাকাণ্ডে উত্তাল বাংলা, শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্ক দানা বেঁধেছে সকলের মনেই। পড়ুয়াদের নিয়ে চিন্তিত কলেজ কর্তৃপক্ষ। তাই এবার তারা নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরার সংখ্যা বাড়াতে চায়। শিলিগুড়ি শহরের নামজাদা কলেজের ভিন জেলারও পড়ুয়ারা আসেন পড়তে, তবে অধিকাংশ জায়গায় সিসিটিভির সংখ্যা কম। তাই এবার ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। তারা চান এবার কলেজের প্রতি কোণায় ক্যামেরা লাগাতে। এ বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, আমরা পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত। তাই আমরা নতুন করে আরও প্রায় 70টি ক্যামেরা বসাবো। কলেজের যেসব জায়গায় ক্যামেরা নেই সেখানে এগুলো লাগানো হবে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দ্রুত এগুলো লাগিয়ে দেওয়া হবে। এই কলেজ শিলিগুড়ি কলেজের থেকে ছোট হলেও তারা নিরাপত্তা নিয়ে কোনো কার্পণ্য করেনি। এ বিষয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত মৌলিক বলেন, আমি নিজে মনিটরিং করি। আমাদের কলেজের প্রতিটি কোণায় ক্যামেরা লাগানো রয়েছে। ক্লাসরুম থেকে ক্যান্টিন, কলেজ চত্বর থেকে বাইরে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, আর সবগুলো ঠিকঠাক চলছে। তাই নিরাপত্তা নিয়ে আমাদের কলেজে কোনো সমস্যা নেই। রাজ্যের মন্ত্রীকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, গাড়িতে লাঠিচার্জ, ছোড়া হলো জলও। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশে। দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছেন তিনি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সবার জন্য সভাস্থল দেখতে এদিন সকাল 10টা নাগাদ মালডাঙ্গা এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানেই তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়।
মহিলারা ঝাঁটা হাতে চড়াও হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এরপর মন্ত্রী গাড়িতে উঠে কুসুমডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। সেই সময় রাস্তায় ফের তার কনভয়ে আটকায় বিক্ষোভকারীরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি গাড়ি লক্ষ্য করে লাঠি চালানো হয়, ছোড়া হয় জল। দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা, যার জেরে বারবার কনভয় আটকে পড়ে রাস্তায়। দফায় দফায় বিক্ষোভ নিয়ে মন্ত্রীর দাবি, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে এই বিক্ষোভ হচ্ছে। দলের কর্মী সমর্থকদের হাতে এইভাবে ইজ্জত নষ্ট হতে থাকলে তৃণমূল ছাড়বেন বলেও হুমকি দিয়েছেন সিদ্দিকুল্লাহ। পাশাপাশি পুরো বিষয়টি মমতা এবং অভিষেককে জানাবেন বলেও জানিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির একজন শক্তিশালী নেতা দিলীপ ঘোষ প্রতিদিনই তিনি প্রাতঃভবনে বের হন। আজ অর্থাৎ বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তবে আজকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা গেল একটু অন্য মেজাজে। রাস্তায় ডুগডুগি বাজাতে বাজাতে আজ ঘুরলেন তিনি। কাকভরে দুর্গাপুরের রাস্তায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এই রূপ দেখে চমকে গেলেন অনেকেই। গতকাল বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আর আজই 24 ঘন্টা কাটতে না কাটতে রাস্তায় ডুগডুগি হাতে হাঁটলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন তিনি এমনটা করলেন? তিনি কি কাউকে কোনো বার্তা দিতে চাইছেন? এরকম অনেক প্রশ্ন জমা হয়েছে রাজ্যবাসী ও প্রত্যক্ষদর্শীদের মনে। এদিন প্রাতঃভবনে বেরিয়ে রাস্তায় মিষ্টি খেয়েছেন দিলীপ ঘোষ। তারপরে ডুগডুগি বাজাতে বাজাতে হেঁটে বেরিয়েছেন দুর্গাপুরের রাস্তায়। এই সময় সাংবাদিকরা প্রশ্ন করতে দিলীপ ঘোষ বলেন, প্রভু মহাদেব চারদিকে ডুমরু বাজাচ্ছেন, আমরাও বাজাচ্ছি। বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে জাগানোর সময় এসেছে। তবে কোন পরিস্থিতি? কে ঘুমিয়ে পড়েছেন? কাদের জাগাতে চাইছেন দিলীপ? সেই সব প্রশ্নের স্পষ্ট জবাব দেননি দিলীপ ঘোষ। তবে রাজ্য সভাপতির পদ থেকে তিনি যে ক্রমশ দূরে সরে যাচ্ছেন তা অনেকদিন ধরে স্পষ্ট। আগে যিনি মোদী অমিত শাহের সফরে বাংলার প্রতিনিধি ছিলেন, তাকেই এখন দেখা যায় না কেন্দ্রীয় কোনো কর্মসূচিতে। রাজ্যের রাজনীতিতে কেউ কেউ মনে করছেন দিলীপ ঘোষ আসলে নিজের একাধিকবার উপেক্ষিত হওয়ার প্রতিবাদ জানিয়েছেন সৃজনশীল ভঙ্গিতে। মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে দলের বর্তমান নীতির বিরুদ্ধে বোধহয় সুর চড়াচ্ছেন তিনি। এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।